প্রিয় ছাত্রছাত্রী, নলতা হোসেনে মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের আবারও অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, ঘরে বসে পড়াশোনা করছো, বেশি ঘোরাঘুরি করছো না। আমরা তোমাদের এখন পরীক্ষা চলছে, আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের লিখে দিয়েছিলাম। আজ আমি তৃতীয় অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং লিখে দিব, কারণ প্রশ্ন এবং উত্তর দুইটা একসাথে লিখলে আমাদের অনেকটা সময় কি হবে, লস হবে। আমি এই কারণে প্রশ্নগুলো বলে দিব, যেগুলো ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত ছোট আকারের প্রশ্ন আছে সেগুলো হয়তো লিখে দিব, কিন্তু যেগুলো একটু বড় ধরনের প্রশ্ন আছে আমি লিখবো না। আর তোমরা অ্যান্সারটা যদি পারো লিখে নিও, লিখলে হয়তো তোমাদের সুবিধা হবে। তোমরা জানো যে জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের কি, তোমাদের একটা প্রশ্নের চারটা ধাপ। একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক, একটা হচ্ছে প্রয়োগমূলক, একটা হচ্ছে উচ্চতর দক্ষতা। জ্ঞানমূলক প্রশ্ন তোমরা একটা লিখলেই কিন্তু কি, যদি কারেক্ট লেখো 1 নাম্বার পেয়ে যাবা, কিন্তু প্রয়োগ, উচ্চতর দক্ষতা এবং অনুধাবন এগুলা লিখতে গেলে তোমাদের কিন্তু অনেকটা কি বেশি লিখতে হবে। এ কারণে জ্ঞানমূলক প্রশ্নটা তোমরা একটু বেশি করে গুরুত্ব দিবা, এবং যেহেতু একটা আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটা কি করবা, তোমরা বারবার পড়বা। বারবার পড়ার পরে দেখবা তোমরা অ্যান্সারটা কি, তখন অ্যান্সারটা লিখতে পারবা। বারবার না পড়লে কিন্তু বুঝতে পারবা না যে আমার কোন প্রশ্নের কি অ্যান্সার চেয়েছে বা কি উত্তর চেয়েছে, সেটা বুঝতে পারবে না। এই কারণে তোমরা বারবার কি করবা, প্রশ্নটা পড়বা। পড়ার পরে যখন দেখা আবারও বুঝতে পারছি না, আবার পড়বা। পড়ার পরে দেখবা কি তখন বুঝতে পারো। এখানে আমরা এখন চলে যাই, মূল আলোচনায় চলে যাবো। এখন সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি, সংক্ষিপ্ত প্রশ্ন। তৃতীয় অধ্যায় থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। আধুনিক সমাজকর্ম কি হিসেবে বেশি পরিচিত? এই যে আমাদের সমাজকর্মটা, এটা তো হচ্ছে আধুনিক সমাজকর্ম। এই সমাজকর্মটা কি হিসেবে বেশি পরিচিত? আমরা উত্তর লিখে দিই। উত্তর কি হবে, আধুনিক সমাজকর্ম কি হিসেবে বেশি পরিচিত? সক্ষমকারী প্রক্রিয়া হিসেবে বেশি পরিচিত। সক্ষমকারী প্রক্রিয়া হিসেবে বেশি পরিচিত, সক্ষমকারী প্রক্রিয়া হিসেবে বেশি পরিচিত। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সমাজকর্মটা কেন সক্ষমকারী প্রক্রিয়া হিসেবে বেশি পরিচিত? আমরা কিন্তু অনেক, যখন আমরা ডিটেলস আলোচনা করেছি, তোমাদের জ্ঞান বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, তখন আমরা এই কথাগুলো আলোচনা করে দিয়েছি। আমি আবারও তোমাদের একটু এই ব্যাপারে ধারণা দেব। অর্থাৎ কেন বেশি সক্ষমকারী প্রক্রিয়া হিসেবে
পরিচিত। অর্থাৎ সমাজকর্মের কাজই হচ্ছে কি সমাজে যারা সমস্যাগ্রস্ত ব্যক্তি তাদের সমস্যার সমাধান করা। এবং কিভাবে সমস্যার সমাধান করা, তাদেরকে এমন ভাবে স্বাবলম্বী করে তুলতে হবে, তাদের সমস্যা সম্পর্কে এমন ভাবে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে যাতে তারা তাদের নিজস্ব সম্পদের মাধ্যমে নিজের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। অর্থাৎ এই যে নিজেরা সমাধান করতে পারে, নিজেরাই যাতে সমাধান করতে পারে সেই হিসেবে তাদেরকে কি করতে হবে, স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এই কারণে আধুনিক সমাজকর্মকে বলা হয় কি সক্ষমকারী প্রক্রিয়া, অর্থাৎ নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে। আর একটা প্রশ্নে চলে যাবো আমরা, দ্বিতীয় প্রশ্নে বলবো পেশা কি। পেশা কি? তোমাদের আমরা ওয়ার্ড কোশ্চেন যখন আলোচনা করেছি পেশা এবং বৃত্তি নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম। এখন আমরা জাস্ট যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন আমরা আলোচনা করছি, এখানে প্রশ্ন আসবে পেশা কি। বিশেষ কোনো বিষয়ে নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা, নৈপুণ্যতা এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন বৃত্তি হলো পেশা। তাহলে পেশা বলতে আমরা কি বুঝি? বিশেষ কোনো বিষয়ে, অর্থাৎ বিশেষ কোনো বিষয়ে নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা, নৈপুণ্যতা এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন বৃত্তি হচ্ছে কি পেশা। এইগুলো একটা সংজ্ঞা। আবার আমরা সংক্ষিপ্তভাবে আর একটা বলতে পারি, এটাকে বলা হয় কি পেশা। আর একটা প্রশ্ন আসতে পারি যে পেশার ইংরেজি কি? প্রফেশন। তোমরা জানো পেশার ইংরেজি হচ্ছে প্রফেশন। বৃত্তির ইংরেজি কি? প্রফেশন। এগুলো সবই কিন্তু কি জ্ঞানমূলক প্রশ্ন। আবার পেশাকে আমরা এভাবে বলতে পারি যে জীবিকা অর্জনের বিশেষ উপায়কে বলা হয় কি পেশা। 2 নম্বর উত্তর আমি লিখে দিই। পেশা বলতে আমরা কি বুঝি? জীবিকা অর্জনের পেশা বলতে কি বোঝায়? জীবিকা অর্জনের বিশেষ উপায়কে বলা হয় কি পেশা। এটাও বলতে পারি। আর জীবিকা অর্জনের সাধারণ উপায়কে বলা হয় কি বৃত্তি। তাহলে পেশা কি? জীবিকা অর্জনের বিশেষ উপায়। জাস্ট এটুকু লিখলে কিন্তু তুমি একটা মার্ক পেয়ে যাবে। তারপরে দেখো আরেকটা প্রশ্নে আমরা চলে যাবো 3 নম্বর প্রশ্নে। সমাজের মূল অণু কে? এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। সমাজের মূল অণু কে? সমাজের মূল অণু কে? ব্যক্তি। সমাজের মূল অণু হচ্ছে কি ব্যক্তি। ব্যক্তি ছাড়া দেখো আমরা কিন্তু সমাজের কথা কল্পনা করতে পারি না। তাই এখানে বলা হয়েছে সমাজের মূল অণু কে? সমাজের মূল অণু হচ্ছে কি ব্যক্তি। সমাজের মূল অণু হচ্ছে ব্যক্তি। তোমরা দেখো কোনো ব্যক্তি ছাড়া, অর্থাৎ ব্যক্তি হচ্ছে কি পার্সন। ব্যক্তির ইংরেজি কি পার্সন। এই ব্যক্তি ছাড়া সমাজের কথা কিন্তু কখনোই কল্পনা করা যায় না। অর্থাৎ তোমরা জানো যে সমাজকর্মের বৈজ্ঞানিক কিছু পদ্ধতি আছে। একটা হচ্ছে মৌলিক পদ্ধতি, একটা হচ্ছে সাহায্যকারী পদ্ধতি। সেই মৌলিক পদ্ধতি হচ্ছে কি ব্যক্তি, দল, সমষ্টি। সেখান থেকে আসলো যে সমাজের মূল অণু কে ব্যক্তি। অর্থাৎ ব্যক্তি ছাড়া আমরা কখনোই
সমাজের কথা কল্পনা করতে পারি না। তারপরে প্রশ্ন চলে যাও যে বৃত্তি কি? বৃত্তি কি? আমরা আগেই বলে আসছিলাম যে বৃত্তি কি। বৃত্তি কি জাস্ট আমরা প্রথমে বলছি কি পেশা কি। জীবিকা অর্জনের বিশেষ উপায় হচ্ছে কি পেশা। এখন প্রশ্ন আসবে বৃত্তি কি? জীবিকা অর্জনের সাধারণ উপায় হচ্ছে কি বৃত্তি। তোমাকে যদি প্রশ্ন করা হয় বৃত্তিমূলক কাজ কোনগুলা, যেরকম রিক্সা চালায়, ভ্যান চালায়, তারপরে কৃষক, দিনমজুর, তারপরে যে নৌকা বাইক, এগুলো সবই হচ্ছে কি বৃত্তিমূলক কাজ। তাই জীবিকা অর্জনের সাধারণ উপায় হচ্ছে কি বৃত্তি। অর্থাৎ এইসব কাজ করতে গেলে কি আমাদের বিশেষ নৈপুণ্যতা, দক্ষতা কোনো কিছুরই কি প্রয়োজন হয় না। তাই এই কাজগুলোকে বলা হয়েছে কি বৃত্তি। তারপরে প্রশ্ন চলে যায় পেশার মূল দিক কি? বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অর্জন। পেশার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে কি জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধন করা। এই যে আমরা পেশা, আমাদের শিক্ষকতা কি একটি পেশা, ডাক্তারি কি একটি পেশা, তারপরে সাংবাদিকতা কি একটি পেশা, এগুলো হচ্ছে কি সবই পেশা। এই পেশার জন্য কিন্তু কি আমাদের বিশেষ নৈপুণ্যতা এবং দক্ষতা অর্জন করা হয়েছে। কেন হয়েছে? যেরকম আমি একজন কি সমাজকর্মের শিক্ষক, আমার কিন্তু এই সমাজকর্ম বিষয়ের উপর কি বিশেষ নৈপুণ্যতা, দক্ষতা, যোগ্যতা অর্জন করা হয়েছে। তারপরে কিন্তু আমি কি এই ক্লাসটা নিতে পারছি। যে ডাক্তার সে কিন্তু কি ডাক্তারি বিষয়ে কি সে ডাক্তারি পাশ করে আসার পরে, ইন্টার্নি করার পরে, বিসিএস দেওয়ার পরে সে কিন্তু একজন ডাক্তার হিসেবে কি যোগ্যতা অর্জন করতে পেরেছে। তাই বলেছে কি নির্দিষ্ট বিষয়ে তাকে কি করতে হবে, বিশেষ নৈপুণ্য, দক্ষতা, যোগ্যতা অর্জন করতে হবে। সেটাই হচ্ছে কি পেশা। তাই এখানে বলা হয়েছে কি পেশার মূল উদ্দেশ্য কি। এই যে আমরা পেশামূলক কাজ করতেছি, আমাদের মূল উদ্দেশ্য কি? আমরা যে এই যে শিক্ষকতা করছি এর মূল উদ্দেশ্য কি? অর্থাৎ জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকল মানুষের কি করা, কল্যাণ সাধন করা। কি বলছে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধন করা। অর্থাৎ এখানে কি কোনো ভেদাভেদ নেই, আমাদের সব শ্রেণীর মানুষকে কি করতে হবে, সাহায্য করতে হবে। তাই বলছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কি করতে হবে, কল্যাণ সাধন করতে হবে। কিসের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি পায়? জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি পায়। পেশার উদ্দেশ্য হচ্ছে কি জাতি ধর্ম বর্ণ, জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকল মানুষের পেশার উদ্দেশ্য কি জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধন করা। তারপরে প্রশ্ন আমরা কি বলছি যে কিসের মাধ্যমে গতিশীলতা বৃদ্ধি পায়? পেশার গতিশীলতা কিসের মাধ্যমে বৃদ্ধি পায়? অর্থাৎ প্রতিষ্ঠানে কিসের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি পায়? জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে। তাহলে কিসের মাধ্যমে প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি পায়? জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে। অর্থাৎ জবাবদিহিতা যে পেশায় নিযুক্ত থাকুক না কেন সেখানে কি থাকতে হবে, জবাবদিহিতা অবশ্যই থাকতে হবে। অর্থাৎ জবাবদিহিতা যদি না থাকে এই যে পেশা
পেশার গতিশীলতা অর্জন করা সম্ভব হয় না। এই কারণে জবাবদিহিতা থাকলে সে পেশার গতিশীলতা বৃদ্ধি পায়, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানে তার গতিশীলতা কি হবে, বৃদ্ধি পাবে। তারপরে দেখো সমাজকর্ম কিসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই যে আমাদের সমাজকর্ম, আমাদের সমাজকর্মটা কিসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সমাজের উন্নতির জন্য। এই সমাজকর্ম কিসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সমাজের উন্নয়নের জন্য। সমাজের উন্নয়নের জন্য। তারপরে প্রশ্নে আমরা চলে যাই, মূল্যবোধ কি। প্রশ্ন আসতে পারে যে মূল্যবোধ কি। মূল্যবোধ হচ্ছে মানদণ্ড যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। মানে উত্তরে তোমরা কি লিখবা, মূল্যবোধ কি। মূল্যবোধ হচ্ছে একটি মানদণ্ড যা মানুষের আচরণ কি করে, নিয়ন্ত্রণ করে। মূল্যবোধ হলো একটি মানদণ্ড মূল্যবোধ কি। মূল্যবোধ একটি মানদণ্ড যা মানুষের আচরণ কি করে, নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মূল্যবোধ যদি না থাকে মানুষের আচরণ কখনো কি নিয়ন্ত্রিত হয় না। এই মূল্যবোধই মানুষের আচরণকে কি করে, নিয়ন্ত্রিত করে। তাই হচ্ছে মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ কি করে, নিয়ন্ত্রণ করে। আমরা আরেকটা এই প্রশ্নে চলে যাই যে কত সালে কোড অফ ইথিক্স সংস্কার করা হয়। কত সালে কোড অফ ইথিক্সের সংস্কার করা হয়। 1967 সালে। কত সালে কোড অফ ইথিক্স সংস্কার করা হয়। 1967 সালে কোড অফ ইথিক্স সংস্কার করা হয়। কয়টি দেশের সমাজকর্ম বিশেষজ্ঞদের নিয়ে স্টাডি গ্রুপ গঠন করা হয়। তোমরা জানো যে স্টাডি গ্রুপ গঠন করা হয়েছিল কয়টি দেশের সমাজকর্ম বিশেষজ্ঞদের নিয়ে, অর্থাৎ বিভিন্ন দেশের সমাজকর্মে যে বিশেষজ্ঞ আছে সেই বিশেষজ্ঞদের নিয়ে স্টাডি অফ গ্রুপ গঠন করা হয়েছিল। সেখানে বলা হয়েছে যে কয়টি দেশের সমাজকর্ম বিশেষজ্ঞদের নিয়ে গ্রুপ স্টাডি গঠন করা হয়। 9টি দেশে। বিশেষজ্ঞদের নিয়ে গ্রুপ স্টাডি গঠন করা হয়। তারপর একটা বলছে কি, কত সালে সমাজকর্মের প্রথম পেশাগত সংগঠনের সূত্রপাত হয়। এই যে সমাজকর্মের প্রথম পেশাগত সংগঠনের সূত্রপাত হয় কত সালে। 1918 সালে সমাজকর্মের প্রথম পেশাগত সংগঠনের সূত্রপাত হয়। 1918 সালে। কত সালে? 1918 সালে। আজ আমরা এই পর্যন্তই আলোচনা করব। আমি আশা করি তোমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়েছো।
পড়াশোনা করো, ভালোভাবে পরীক্ষা দাও, এই কামনা করি।